ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ডের সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 3-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। একের দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 1 রমেশ ও রমার কতদিন পরে দেখা? সঠিক উত্তর হবে মাসখানেক পরে দেখা। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে কি সর্বনেশে ছেলে? ছেলেটি হলো, সঠিক উত্তর হবে গয়ের দাগে বুকু। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। আমরা একে একে দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে 2-1, ছেনু মাসিরা কোথা থেকে এসেছেন? উত্তর হবে ছেনু মাসিরা উত্তরপাড়া থেকে এসেছেন। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে নাটোরের মহারাজার নাম কি? উত্তর হবে নাটোরের মহারাজার নাম জগদীন্দ্রনাথ। 2-3 দাগে প্রশ্ন লিচুর বীজ কোন মাসে পাকে? লিচুর বীজ বৈশাখ মাসে পাকে। এরপরে 3 দাগে প্রশ্ন, সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। বক্তাকে, তার এরূপ উক্তির কারণ কি? প্রথম প্রশ্নের উত্তর, আলোচ্য উক্তিটির বক্তা হলেন রমেশ। এমন মন্তব্যের কারণ, রমেশ বাল্যসখী রমাকে গ্রামবাসীদের দুরবস্থার কথা বলেও বাঁধ কাটার অনুমতি পায়নি। রমা সম্পর্কে রমেশের অন্য ধারণা ছিল, কিন্তু রমা জানায় তার পক্ষে ক্ষতি স্বীকার করা সম্ভব নয় এবং দরদি রমেশ যেন ক্ষতিপূরণ দিয়ে দেয়। বিপন্ন কৃষকদের দুর্দিনে রমেশের কথায় রমার এরূপ কঠিন প্রতিক্রিয়া তার হৃদয়ের সংকীর্ণতাকেই প্রকাশ করে, যা রমেশের কাছে একেবারেই অনভিপ্রেত বা প্রত্যাশিত ছিল না। তার স্থান রমেশের দৃষ্টিতে ছিল অনেক ওপরে। নিজেকে সংযত করতে না পেরে সে অর্থাৎ রমেশ রমাকে শুধুই নিষ্ঠুরই বলেনি, বলেছে রমা অত্যন্ত নীচ এবং সংকীর্ণমনা। এরপরে 3-2 দাগে প্রশ্ন, আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না। তারা ইংরেজি ভাষাই চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি দুভাগে বিভক্ত হলো। বড়রা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতায় বাধা দিতে থাকলো। অবশেষে বাধ্য হয়ে নেতৃত্বস্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকেই লেখক তাঁদের জয় জয়কার বলে বর্ণনা করেছেন। এরপরে আমরা চলে যাব 4 দাগে। 4-1, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের? সঠিক উত্তর হবে এখানে প্রেতে ছায়া। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে হাওয়াদের কি নেই? উত্তর হবে কয়ের দাগে বাড়ি নেই। এরপরে 5 দাগে প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে দাঁড়াও কবিতায় কবি কাকে কাদের পাশে দাঁড়াতে বলেছেন? আমরা উত্তরটা জেনে নেব। দাঁড়াও কবিতায় কবি সমাজের সমস্ত মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায়
একলা মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? 5-এর 2 থেকে প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? উত্তর হবে সাঁঝ সকালের রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়। 5-এর 3 থেকে প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর হবে জলসিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চাল তার শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে। এরপরে 6-এর দাগে 6-এর 1, কারা ওরা? কবিতা অনুসারে ওদের পরিচয় দাও। উত্তর হবে ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন, ছন্ন ছাড়ার দল। সকলে মনে করে ওদের ঘোড়দৌড় নেই, জীবনের কোনো শিকড় নেই, তারা রীতিনীতি মানে না, আইন কানুনের ধার ধারে না, সামাজিক ভদ্রতা, সৌজন্য বা শালীনতা অশালীনতার মাত্রা বোঝে না। অর্থাৎ ওদের সব কিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত, তারা নেই রাজ্যের বাসিন্দা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, উত্তরটা প্রস্তুত করে দেওয়া হলো। এরপরে 6-এর 2 দেখেও প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? পাড়াগাঁয়ের দুপর ভালোবাসি কবিতায় কবি যুগ যুগান্তের প্রবহমানতার সঙ্গে একাত্মতা অনুভব করেছেন। তাই কবি বাংলার অপরিচিত জলসিঁড়ি নদীর জলে একটি ভাসমান ডিঙি দেখে নিঃসঙ্গ একাকী মালিকহীন ডিঙিটির যন্ত্রণার শরিক হয়েছেন। কবির জন্ম জন্মান্তরের প্রকৃতি যেন স্মৃতি মেদুরতার স্বপ্নে জেগে রয়েছে। তাই কবির মন ও যেন ওই নিঃসঙ্গ ডিঙি নৌকার মতো আকাশের তোলে কেঁদে কেঁদে ভেসে থাকে। এখানে বিষণ্ণতার ছবি স্পষ্ট হয়ে উঠেছে, স্মৃতি এখানে বেদনা হয়ে ধরা পড়েছে। মানুষের দুঃখ বেদনা অনুভূতি প্রকাশের মাধ্যম হলো কান্না, তাই বেদনাকে এখানে ভিজে বলা হয়েছে, ভিজে বেদনা। অর্থাৎ এটাই ছিল কবির স্বপ্নে বেদনার বিশেষ অনুভূতি। এরপরে আমরা চলে যাব 7-এর দাগে। 7-এর 1, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? উত্তর হবে লক্ষণ মহাজন নামক শিষ্যের বাড়ি গিয়েছিলেন। 7-এর 2 প্রশ্ন, এই কড়ি খেলবি কে কাকে বলেছিল? অপু বঙ্কাকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল। 7-এর 3 থেকে প্রশ্ন, দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল? উত্তর হবে দুর্গা সলতে বানানোর জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল। এরপরে আমরা চলে যাব 8-এর 1 দাগে। আমি মরবার সময় বইখানে তোমাকে দিয়ে যাব দাদু। বক্তাকে তিনি কাকে কথা বলেছেন? কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল? প্রথম প্রশ্ন উত্তর, আলোচ্য উদ্ধৃতিটির বক্তা হলেন নরোত্তম দাস বাবাজি। দ্বিতীয় প্রশ্ন উত্তর, তিনি অর্থাৎ নরোত্তম দাস বাবাজি অপুকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। এরপরে জানব কোন বইখানা? উত্তর হবে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি দিয়ে যাবার কথা ছিল। 8-এর 2 থেকে প্রশ্ন, বাড়ি আসিয়া অপু দিন 15 দিন ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কেন? উত্তরটা জেনে নেব। অপু তার বাবা হরিহরের সঙ্গে লক্ষণ মহাজন নামের এক অবস্থাপন্ন চাষির বাড়ি যায়। সেখানে অমলাদের বাড়ির মাটির আতা পেঁপে শশা যা অবিকল সত্যিকারের ফলের মতো, একটি পুতুল যেটার পেট টিপলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়ে খঞ্জনি বাজাতে শুরু করে, এ সকল দেখেছিল। এছাড়া যাত্রাপথে পদ্মফুল ভরা বিল, অচেনা নতুন গাঁ পাড় হয়ে মাঠের ওপর নির্জন পথ বেয়ে সে গিয়েছিল। কোনো এক গাঁয়ের পথের ধারে কামার দোকানে জল খেতে গেলে তারা তাকে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে খেতে দিয়েছিল। এছাড়া সে রেলের রাস্তা দেখেছিল যেখান দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়। অপু
তপু হয়ে গেছে অপু এই কয়েক দিনে যে সকল আশ্চর্য জিনিস দেখেছিল সেই সকল নতুন ধরনের অভিজ্ঞতার গল্প সে 15 দিন ধরে বলে বেরিয়েছিল সকলের কাছে। অপুর হৃদয়ে এই নতুন অনুভূতির সঞ্চারক ভ্রমণ কাহিনীকে লেখক অদ্ভুত বলেছেন। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 10-এর দাগে। আচ্ছা, 9-এর দাগে রয়েছে কি? 9-এর 1-এর দাগে একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। 9-এর 2 থেকে প্রশ্ন ক্রিয়ার মূলকে বলে, উত্তর হবে ধাতু। পরবর্তী প্রশ্ন 9-এর 3-এর দাগে সাবাস দারুণ খেলছো, নিম্নরেখা অংশটি হলো অব্যয় পদ। এরপরে 10-এর দাগে 2-3টি বাক্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে 2টি বাক্য লেখো। প্রথমেই আমি মাথা শব্দটি প্রয়োগ করে 2টি ভিন্ন বাক্যে দেখাবার চেষ্টা করেছি। রমার অঙ্কের মাথা আছে, এখানে মেধাবী অর্থে প্রয়োগ হলো। দ্বিতীয়ত মাছের মাথার মুড়িঘণ্ট বিনয়ের বড়ই প্রিয়, এখানে মূঢ় অর্থে। এরপরে চোখ, মা আমায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল যে লোকটি অসৎ, প্রমাণ সহ বোঝানো অর্থে। এত লেখাপড়াই সার, ও যে চোখ থাকতেও অন্ধ, এখানে বাস্তব জ্ঞানীন অর্থে চোখ শব্দটা ব্যবহার করা হয়েছে। 10-এর 2 থেকে প্রশ্ন অনুজ্ঞবাচক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নিষেধ ইত্যাদির ভাব প্রকাশিত হয়ে বক্তার ইচ্ছা, নির্বাচন অথবা নৈতিক অবস্থানকে সূচিত করে তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন দেখে শুনে কাজ করো। 11 থেকে প্রশ্ন তোমাদের জন্য 11-এর একটা প্রস্তুত করে দিয়েছি। একটি দৈনিক পত্রিকার মাধ্যমে বরেণ্য লেখকের বসতবাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে পত্র লেখো। উত্তর মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু আনন্দবাজার পত্রিকা 5 প্রফুল্ল সরকার স্ট্রিট বিবাদীবাগ কলকাতা 700001। বিষয় বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণের জন্য আবেদন। সবিনয় নিবেদন, প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে অত্যন্ত অনাদরে অসংরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শ্রীপল্লী অঞ্চলের রয়েছে লেখকের বসত ভিটে। ভিটেটি কাঁটা তারের বাউন্ডারি দিয়ে ঘেরা থাকে। ঘরের সমস্ত দরজাই প্রায় তালা বন্ধ হয়ে পড়ে থাকে। যারা বাড়িটি দর্শন করার উদ্দেশ্যে যান তাদের জন্য পর্যাপ্ত বসার জায়গা নেই। গাছের পাতা পড়ে বাড়িটির উঠোন অপরিষ্কার হয়ে থাকে। ধুলোর আস্তরণ পড়ে যায়। কোনো কেয়ারটেকার নেই। অত্যন্ত অবহেলায় পড়ে আছে পথের পাঁচালী ঔপন্যাসিকের ভিটে। জীবনের শেষ 10 বছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়িটিতেই কাটিয়েছিলেন। সাহিত্যিকের শৈশবও এই ভিটেতেই কেটেছিল। সাম্প্রতিককালে এই ভিটের মাটি চুরি হচ্ছে এমনটাও জানা যাচ্ছে। আমি চাই এই বাড়িটি সংরক্ষণ করে বিভূতিভূষণ সংগ্রহশালা তৈরি হোক এবং বাড়িটিকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থানের উপযোগী করে তোলা হোক। তাই আমি আমার জেলাভিত্তিক বহু প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তথা আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অতি সত্বর বরেণ্য লেখকের বসতবাটিটি সংরক্ষণের ব্যবস্থা করা হোক। আশা করি পত্রটি প্রকাশে সাহায্য করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে অপূর্ব হালদার, রামনগর, পূর্ব মেদিনীপুর, পিন 721441, তারিখ 5/6/2024। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।